start again. It's a Redskin. গুড মর্নিং ফ্রম শিটং। আর শিটংয়ে আজকে আমার সেকেন্ড দিন। আর আজকে আমরা একটু শিটংয়ের কিছু সাইট সিন করবো। অ্যাকচুয়ালি শিটং হলো এমন একটা জায়গা, তোমরা কালিম্পংয়ের যা গ্রাম জানো বা দার্জিলিং ডিস্ট্রিক্টের যা গ্রাম জানো, শিটংয়ে সব থেকে বেশি সাইট সিন আছে। যেমন এই দাদা আমাকে কালকে, মানে এই হোমস্টের ওনার যিনি, উনি প্রচণ্ড মিশুকে লোক, আমাকে কালকে রাত্রিবেলা গাইড করে দিয়েছে আমি কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো। তো আপাতত অহলদারা ভিউ পয়েন্ট যাবো, আমরা অরেঞ্জ গার্ডেন যাব, একটা 250 বছরের পুরনো একটা মনেস্ট্রি আছে সেটা দেখবো, দেখি কতগুলো কভার করতে পারি। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, এই কুনাল है, ये भैया का नाम कुनाल है। हेलो। আর এই দেখো, क्या नाम है तुम्हारा? কেসান। আর সারাক্ষণ ফোন নিয়ে ঘাঁটছে আর শুধু ট্রফি খাচ্ছে। দেখাচ্ছ একবার খালি কত কিউট। সকাল থেকে এসে আমাকে চেনে না জানে না, একবার ডেকেছি খালি, তো এসে সারাক্ষণ আমাদের সাথে বসে আছে, শুয়ে আছে, গল্প করছে আর ফোনটা নিয়ে দেখছে, পাবজি খুঁজছে ফোনে, এইসব করছে। যাই হোক, ব্রেকফাস্ট আমাদের রেডি আছে, ব্রেকফাস্টটা খাবো, ব্রেকফাস্ট খেয়ে আমরা যাব সাইট সিনের উদ্দেশ্যে। আর এই যে দাদা আছেন, ইনি ওনার এই হোমস্টের, ইনি আর দুজন মিলে আর কি ওনার। তো উনি আমাকে সাজেস্ট করেছেন কোথায় কোথায় ঘোরা যায়, আমি তো অতটা জানতাম না, উনি সাজেস্ট করেছেন। আর কেন শিটং বেস্ট সেটা কালকে রাতে আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আর এখানে যে গুম্ফা আছে, যে 250 বছরের পুরনো মনেস্ট্রি আছে, উনি সাথে করে আমাদের নিয়ে গিয়ে ওটা ভিজিট করাবেন। সকাল সকাল উনি রেডিও হয়ে গেছেন, আমাদের তাড়া দিচ্ছে বেরোনোর জন্য। তো ব্রেকফাস্টটা করে বেরোনো হোক। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে, ব্রেকফাস্ট করে সাথে আমাদেরকে নিয়ে যাবে, দায়িত্ব নিয়ে আর কি নিয়ে যাবে আমাদের গুম্ফা দেখানোর জন্য। আমরা 3 জন মিলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, 3 জন মিলে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই যে আর এপারে ব্রেকফাস্ট রেডি করে বসানো আছে। গুড মর্নিং দিদি, গুড মর্নিং। গুড মর্নিং। একে সবাই ভালোবাসে এখানে। জুতোটা উল্টো পড়েছে, ওকে কত ভয় দেখালো জুতোটা সোজা করার জন্য, বললোই না জুতোটা সোজাই দেখো ছুটছে, যা ছুটে চলে গেল। ওই যে সকালবেলা ব্রেকফাস্টে রুটি দিয়েছে, পরোটা দিয়েছে, আর এই কে দিদি নেপালি স্টাইল, নেপালি আলুর দম আছে, মানে এখানকার স্টাইলের আলুর দম দিয়েছে আমাদের সকালবেলা ব্রেকফাস্টে। হ্যাঁ হ্যাঁ, বয়েলড এগ ভি হ্যাঁ। আচ্ছা, এখানে আছে নাকি? ডিম সিদ্ধও দিয়ে দিয়েছে। একেবারে মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, আর এই সামনেই দাদা যাচ্ছে। ফার্স্ট তাহলে আমরা কোথায় যাচ্ছি দাদা? হ্যাঁ, গুম্ফা, 250 বছরের পুরনো গুম্ফা। কতটা রাস্তা এখান থেকে? 10 মিনিট বাইকে লাগবে। সামনেই যাচ্ছেন আমাদের হোমস্টের ওনার। আর বলতে হয়নি, কালকে রাত্রিবেলা এরকম কথা দিয়েছে, সকাল সকাল উনি রেডি হয়ে, আমাদের আগে থেকে রেডি হয়ে বসেছিলেন আমাদেরকে সাইট সিন দেখাবেন বলে। ওনার কিন্তু কোনো দরকার নেই, আমাদের জন্যই জাস্ট যাচ্ছেন সাইট সিন দেখানো। 250 বছরের পুরনো গুম্ফা দেখতে যাচ্ছি এখন আমরা। আজকে কিন্তু শিটংয়ের আকাশ যথেষ্ট মেঘাচ্ছন্ন, আর কুয়াশাও দেখা যাচ্ছে, কুয়াশা বা মেঘ যাই বলতে পারো, এরকম ভেসে বেড়াচ্ছে। সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, আর টিপ টিপ করে একটা হালকা একটা বৃষ্টিও হচ্ছে। বাইক এখানেই পার্ক করলাম, পার্ক করে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি 250 বছরের পুরনো গুম্ফা দেখতে। এক সেকেন্ড, এগুলোকে কি বলে? কি? আচ্ছা, সমাধি এগুলো, মানে এগুলো কি তার মানে সমাধি আছে কিছু নাকি? হ্যাঁ, অনেক অ্যান্টিক জিনিস দিয়ে আর কি, ওদের পুরনো যে প্রিয় জিনিসগুলো সেগুলো দিয়ে ওদেরকে সমাধি দেওয়া হতো, যে কারণে এর ভিতরে আশা করা যায় যে এটা যদি খোঁড়া যায়, আচ্ছা, অনেক দামি জিনিসপত্র পাওয়া যাবে। মানে এখনো আছে তার মানে এখানে। এবং মাঝখানে একটা ব্রিটিশ পিরিয়ড গেছে, অতএব কেউ নিয়ে গেছে কিনা কিছু আমরা জানি না। আচ্ছা, এর ভিতরে আছে। এগুলো 200-250 বছর। এই পুরনো যেগুলো পাথরে, এগুলো হচ্ছে পুরনো, এগুলো নতুন। কোনগুলো নতুন? সাদাগুলো? সাদাগুলো নতুন, এগুলো পুরনো। আচ্ছা, এবার জুতোটা খুলে ভেতরে আসতে হবে। 1800 AD-তে এই মাটি আর কাঠের গুম্ফা লেপচা রানী এটা বানিয়েছিলেন।
এবং এটা টিবেটিয়ান গুম্ফার সঙ্গে রেপ্লিকা বলা যেতে পারে, কারণ এই গুম্ফা টিবেটিয়ান গুম্ফার সঙ্গে এটা সিনোনিমাস। এবং এই মাটি আর কাঠ এটা দিয়েই পুরো তৈরি এবং ট্র্যাডিশনাল। হ্যাঁ, নর্থ বেঙ্গলে প্রচুর সাজানো গোছানো গুম্ফা পাওয়া যাবে, কিন্তু এই গুম্ফাটার বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যে এটা ট্র্যাডিশনাল গুম্ফা এবং ট্রাইবালস গুম্ফা। ট্রাইবালস গুম্ফা জেনারেলি পাওয়া যায় না। এবার এর ভিতরে অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমরা সচরাচর দেখতে পাই না আর কি। এই টোটাল কাজ হচ্ছে ন্যাচারাল কালারের। এইগুলো মাটি আর ন্যাচারাল ঘাস পাতা এইগুলো দিয়ে পুরো এটা তৈরি, এবং এটা 250 বছর ধরে এটা এক্সিস্ট করছে। এখন খুব খারাপ অবস্থা, এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে পেন্টিংটা রয়েছে, এই পেন্টিংটা হচ্ছে গণেশের মনুষ্য মূর্তি। যে গণেশের মনুষ্য মূর্তি আমরা জেনারেলি দেখতে পাই না, আমরা হাতির সুরালা মূর্তিটা দেখতে পাই, কিন্তু গণেশের মনুষ্য মূর্তি জেনারেলি দেখতে পাওয়া যায় না। এই যে কোলের কাছে ইঁদুর রয়েছে, আচ্ছা, এই মূর্তি জেনারেলি দেখতে পাওয়া যায় না, আমরা হাতির সুরালা মূর্তি দেখতে পাই। এইখানে একটা ছোট্ট মূর্তি আছে। পেন্টিং গুলো খুব খারাপ অবস্থা, কারণ প্রিজার্ভেশন প্রসেস আমাদের জানা নেই, যার ফলে এগুলো কিভাবে প্রিজার্ভ করা যাবে জানা যাচ্ছে না। এগুলো ইন্ডিগো আর হচ্ছে ন্যাচারাল কালার, হ্যাঁ, ফুলের রস, গাছের পাতা, মাটি, এগুলো দিয়েই তৈরি। এইখানে এই যে মূর্তিটা রয়েছে, এই যে পেন্টিংটা, এই পেন্টিংটার হাতে দেখো পিঙ্ক কালার একটা জিনিস ধরা রয়েছে। হ্যাঁ, এই তো এটা অনেকটাই আমাদের সরস্বতীর বীণার মতো। এই হচ্ছে সরস্বতী। আর এইখানে আর একটা পেন্টিং, এই পেন্টিংটাকে সন্তোষী মাতা বলা হচ্ছে। সন্তোষী মাতা আমাদের অনেক পরের কনসেপ্ট। হ্যাঁ, সন্তোষী মাতা হচ্ছে লক্ষ্মীর একটা লুক। তাহলে এটা বুদ্ধিস্ট মনস্ট্রির মধ্যে আমি গণেশ পেলাম, সরস্বতী পেলাম, লক্ষ্মী পেলাম, এবং টোটালটা ন্যাচারাল কালার। এতদিন ধরে এটা এক্সিস্ট করছে। এইবার এইখানে চলে আসুন। এইখানে দেখুন বুদ্ধিস্ট তন্ত্রের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 মাথা আল্লাহ, এই ভয়ঙ্কর রূপ। এটা হচ্ছে বুদ্ধিস্ট তন্ত্রের জন্য। আর এই যে বাকশাল রয়েছে, যার ফলে শিব শক্তি এটার মধ্যে এক্সিস্ট করছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা, বোট পিন দিয়ে একটা কাপড় দিয়ে এই পুরো পেন্টিংটা রাখা রয়েছে, এবং এটা ন্যাচারাল কালার পেন্টিং। এটাকে বলা হয় থাংনা আর্ট। এই থাংনা আর্ট 200-250 বছরের পুরনো, এবং থাংনা আর্ট আজকে অবসলিট, থাংনা আর্টিস্টও নেই। এই থাংনা নেপালি ল্যাঙ্গুয়েজে থাংনা মানে হচ্ছে তোমার কাপড়। থাংনা মিন্স হচ্ছে কাপড়। থাংনা আর্ট হচ্ছে এই মাটি আর কাপড় ন্যাচারাল কালার দিয়ে করা, সেই কারণে একে বলা হচ্ছে থাংনা আর্ট। এটা খুব প্রাচীন একটা শিল্পকলা আর কি। এইখানে একটা রিম্বুজের ছবি আছে, এখানে আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং এই বাকশাল আছে। এই ট্রাঙ্কের মধ্যে লেপচা রানীর শোড, লেপচা রাজার শোড, তারপরে ঢাল, এবং 250 বছরের পুরনো কাঠের ব্লক, সেই ব্লক দিয়ে চারকোলের যে কালি দিয়ে যে হ্যান্ডমেড পেপারে যে ছাপানো হতো আর কি, সেই হ্যান্ডমেড পেপার, এগুলো সমস্ত এই ট্রাঙ্কের মধ্যে রয়েছে আর কি। এইগুলো পুরনো অনেক বুদ্ধিস্ট পুঁথি এখানে রয়েছে। এইগুলো বুদ্ধ পূর্ণিমার দিন এই বুদ্ধিস্ট এই পুঁথি নিয়ে, হ্যাঁ, এরা মিছিল করে। এবার এই যে দুটো পিলার রয়েছে, দুটো পিলারে দুটো মুখোশ আছে। দেখো, দুটো পিলারে দেখো দুটো মুখোশ আছে। এই দুটো মুখোশ একটা কাঠ থেকে বেরিয়েছে এবং হ্যান্ডমেড পুরোটাই। আগে ন্যাচারাল কালার ছিল, কিন্তু এখন মানে অয়েল কালার করে দেওয়া হয়েছে, কারণ ন্যাচারাল পেন্ট গুলো নষ্ট হয়ে কাঠ বেরিয়ে গেছিল, সেই কারণে একে করে দেওয়া হয়েছে। এই হচ্ছে এই লাল কালারের যে, ইনি হচ্ছেন সতী, দুর্গারই আর এক রূপ, লাল রঙের। ইনি হচ্ছেন সতী, বুদ্ধিস্ট তন্ত্রের সতীর খুব প্রভাব। আর ইনি হচ্ছেন কালী। কালী এবং শিব শক্তি দুটো মিলে অ্যাকচুয়ালি কি, এই যে মূর্তি, এই মূর্তি হচ্ছে গুরু পদ্মসম্ভবার মূর্তি। এই গুরু পদ্মসম্ভবা টিবেটে ফার্স্ট বুদ্ধিজমকে নিয়ে যায়, এবং বুদ্ধিস্ট যে 3টে ফিলোসফি আছে, হীনযান, বজ্রযান এবং মহাযান। বজ্রযান পন্থায় এনারা প্র্যাকটিস করতেন। বজ্রযান হচ্ছে মানে হিন্দু কালীতন্ত্র থেকে বুদ্ধিস্ট যে তন্ত্র, সেই তন্ত্রকে ফার্স্ট গুরু পদ্মসম্ভবা এটাকে বুদ্ধিজমের মধ্যে ইন্ট্রোডিউস করেন, এবং বুদ্ধিজমকে টিবেটে নিয়ে যান। এবং এই গুরু পদ্মসম্ভবের সঙ্গে সম্ভবত লেকচারারির কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন, এবং সেখান থেকে ওনার মূর্তি। সব থেকে ইন্টারেস্টিং, এই বুদ্ধিস্ট মনাস্ট্রির মধ্যে তুমি কোনো বুদ্ধার মূর্তি সেভাবে প্রাচীন পাবে না। বুদ্ধা মূর্তি যা আছে সমস্ত দেখো এই সময়ের আর কি রাখা। কিন্তু প্রাচীন বুদ্ধ মূর্তি একটা জায়গা আছে, সেটা হচ্ছে দেখো এই মূর্তিটার মাথায় বুদ্ধা রয়েছে। একমাত্র বুদ্ধা এখানে আছে।
এবার এই মূর্তিটার হাতে দেখো কি আছে, শঙ্খ। শঙ্খ বিষ্ণুর হাতে থাকে, এটা হচ্ছে বিষ্ণুর মূর্তি এবং বুদ্ধাকে বলা হয় বিষ্ণুর অবতার, যে কারণে বুদ্ধা বিষ্ণুর মাথায় বুদ্ধা রয়েছে। আর এইখানে দেখো আর একটা মূর্তি রয়েছে যার হাতে দেখো লক্ষ্মী ঝাঁপের মতো একটা জিনিস রয়েছে। তাহলে লক্ষ্মী নারায়ণ রয়ে গেছে, লক্ষ্মী নারায়ণ, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সবই পাওয়া গেল। এরপরে এই যে গুরু পদ্মসম্ভবা, গুরু পদ্মসম্ভবার দেখো বাঁদিকে দেখো কালীতন্ত্রের স্কালগুলো রয়েছে, প্লাস দেখো শিবশক্তি রয়েছে, ত্রিশূল, ঠিক আছে। এবার হাতে দেখো একটা জিনিস ধরা রয়েছে, ওই জিনিসটাকে বলা হয় দর্জে। ওই দর্জে 250 বছর ধরে এখানে এক্সিস্ট করছে। এই যে মেটালের দর্জে, দর্জে হচ্ছে একটা পবিত্র জিনিস এবং এই দর্জে তোমার যেখানে লামা কিংবা রিমুজেরা ছুঁড়ে দিত, যেখানে গিয়ে গেঁথে যেত, সেইখানে কিন্তু মনাস্ট্রি কিংবা এগুলো হতো। ইন্টারেস্টিং ইজ দ্যাট যে বুদ্ধিজম থেকে, মানে আমার ধারণা যেটা, বুদ্ধিজম হিন্দুইজম থেকে বুদ্ধিজমের যে ট্রানজিশন আর কি, সেই ট্রানজিশনের যে ফিলোসফি, সেই ফিলোসফিকে কিন্তু এই গুম্ফা রিপ্রেজেন্ট করছে। এইখানে এসো, এইখানে এসে দেখো মিথুন গায়ের সিং আছে এখানে। এই বুদ্ধিস্ট তন্ত্রে এই সমস্ত জিনিসপত্র কাজে লাগতো একটা সময়। এইখানে একটা মানুষের হাড় আছে, ওটাই অতটাই পুরনো, কিন্তু আমার মনে হয় না কাঁচের রিফ্লেকশনে এটা আটকে আছে, দেখা যাবে না। এখানে প্রচুর প্রাচীন ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম হওয়া উচিত আর কি, মানে সেগুলো নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, যার ফলে এগুলো এরকমভাবেই পড়ে আছে। এইখানে একটা পেন্টিং আছে দেখো, যে তন্ত্র সাধনাকে ব্যাহত করার জন্য নানান রকমের সমস্ত বিষয়বস্তু সেই সময় চলতো আর কি। সম্ভবত তারই একটা রিপ্রেজেন্টেশন জাস্ট এই পেন্টিংটার মধ্যে রয়েছে। দেখো একজন বসে আছেন এবং কোলের উপরে আরেকটি মহিলা টাইপস, সে ডিস্টার্ব করার চেষ্টা করছে, যার ফলে এইটা একটা বিশেষ পেন্টিং আর কি। এই পেন্টিংটা অনেক জায়গাতেই পাওয়া যায়। এইখানে একটা ডেমনস্ট্রেশন ছিল, মানুষ পাপ করলে কি হয়, পুণ্য করলে কি হয়, এবং তার একটা ভিভিড ডেমনস্ট্রেশন এখানে ছিল, কিন্তু সেই ডেমনস্ট্রেশনটা খারাপ হয়ে যাচ্ছে। এটা যে কোনো দিন অবসলিট হয়ে যাবে, মানে খুব বেশি দিন আর নেই আর কি, ঠিক আছে। এখানে সমস্ত হিন্দু কাল্টগুলো সব পরপর ছিল, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো মানে প্রিজার্ভ করা যাচ্ছে না। এবং সিটংয়ের যে স্পেশালিটি আর কি, হ্যাঁ, নর্থ বেঙ্গলে বহু জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এই যে সিটংয়ের স্পেশালিটি যেটা, এই 250 বছরের গুম্ফা, অরেঞ্জ গার্ডেন, অলদারা লামতিং পোখরি, আর হচ্ছে আমাদের ওইখানে যে যোগী ব্রিজ, তার সামনে যে একটা ব্রিটিশ ব্রিজ আছে, ওয়াক আগে হেঁটে চলে বেড়াতাম আমরা, সেই ব্রিজটা, এটা হচ্ছে মানে সিটংয়ের স্পেশালিটি। আর এই গুম্ফার যে কালচারাল হিস্ট্রি, কালচারাল আসপেক্ট, এর আর্কিওলজিক্যাল আসপেক্ট, এর মাইথোলজিক্যাল আসপেক্ট এবং এর স্পিরিচুয়াল আসপেক্ট সাংঘাতিক, কিন্তু সেইটা কোনো কারণে, কারণ আমাদের কাছে এই টেকনোলজি নেই যে এটাকে কিভাবে রক্ষা করবো, আমাদের কাছে সেই টেকনোলজি নেই, যার ফলে, এবং এর স্পিরিচুয়াল ভাইবসও সাংঘাতিক, এই গুম্ফার স্পিরিচুয়াল ভাইবসও সাংঘাতিক। দেখো না, পেছনেও থাংনা আর্টের কাজ ছিল, এই থাংনা আর্ট শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, থাংনা আর্ট আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, থাংনা আর্ট এক্সিস্ট করবে না আর কিছুদিনের মধ্যে, চলে যাবে। আমরা গুম্ফা দেখে বেরোচ্ছি, আর এই দাদা যা বুঝিয়েছেন এখানকার লোকালদেরও উনি বোঝাচ্ছেন, মানে এটা সম্বন্ধে যথেষ্ট আইডিয়া আছে। আর আই লাভ সিটং যে লেখাটা, সেটা কিন্তু এখানেই আছে, ওই দেখা যাচ্ছে আই লাভ সিটং। আর এটা কি আমার বাড়ি হোমস্টে থাকলে এটা কি আপনার তরফ থেকে ইনক্লুডিং নাকি? এটা আমার বাড়ি হোমস্টে বলে নয়, এটা শুনুন, বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমার বাড়িটা বিষয় না, বিষয় হচ্ছে সিটং। কারণ সিটং দেখতে এসে লোকে আমার বাড়িতে আছে কিংবা অন্য কোনো হোমস্টেতে আছে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে সিটংয়ের বিষয়, মানুষ সিটংয়ে বেড়াতে আসছে, আমার বাড়িতে বেড়াতে আসছে না, যার ফলে এটা সিটং স্পেশালিটি, এটা আমার বাড়ির স্পেশালিটি কিছু নয়। এটা বাবুন্দা যদি থাকে, বাবুন্দা কলকাতা থেকেও কিন্তু এটা ডেমনস্ট্রেট করে, যেই আসুক না কেন, ফোন নাম্বার পেলে ফোন করলে এইটা আমি যে কোনো জায়গা থেকে ডেমনস্ট্রেট করে দিই, কারণ আই লাভ সিটং, এবং সিটংয়ের ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য এটা ভীষণ প্রয়োজন। আপনার নাম্বারটা একটু কাইন্ডলি বলুন না। আমার নাম্বার হচ্ছে 8918089118। আর এমনিতে হোমস্টেতে কন্ট্যাক্ট করলে তো পেয়ে যাওয়া যাবে, হোমস্টেতে কন্ট্যাক্ট বাবুন্দা বললে এক ডাকে এমনি এখানে সবাই চেনে, সিটং 1 2 3 সবাই চেনে। এবং ঘটনা যেটা সেটা হচ্ছে যে যেখানেই থাকুন না কেন, সিটং এক্সপ্লোর করার জন্য জাস্ট কল মি,
এটা আমার বাড়িতেই থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। একদম এটা আপনি শিটং এর যে কোনো হোমস্টেতে থাকুন, যদি শিটং এক্সপ্লোর করতে চান একবার ফোন করুন, আমি যেখানেই থাকি না কেন ফোনে ডেসক্রিপটিভলি আমি বলে দেবো কোথায় কি আছে না আছে কিভাবে কি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আই লাভ শিটং লেখাটার কাছে যাচ্ছি আমরা, আর রাস্তাটা খালি দেখো কি উঁচু, দেখো কতটা উঁচু দেখো। আমরা যাচ্ছি পেছন দিক দিয়ে, এইভাবে উঠলে বেশি ভালো লাগছে। দেখো ভালো ওঠা যাচ্ছে না, এইভাবে ভালো ওঠা যাচ্ছে। সামনে হাত ধরতে হবে না। আর কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখো। আর এই হলো পাহাড়, ওই পাহাড়ে রোদ দেখা যাচ্ছে, আর এখানে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। শিটং সত্যি খুব ভালো জায়গা। আমরা এই প্রথম একটা জায়গা যেখানে আমরা 2 দিন স্টে করলাম। এপারে আছে আই লাভ শিটং, আর আমরা কতটা উপরে এসেছি দেখো, এতটা পুরো হেঁটে হেঁটে এতটা উপরে এসেছি। নিচে ওই বাইক দাঁড় করানো আছে আমাদের। আর জাস্ট এখানে আসার কারণ একটাই, ফটো তোলার কারণ। আর এখানটায় কিন্তু একটা হোমস্টে আমি দেখতে পাচ্ছি, ইয়াং কটেজ, এর ওপরেই একটা হোমস্টে আছে। তো যাই হোক, আর আমাদের যে দাদা, যে মানে হোমস্টের যে দাদা, উনি কিন্তু এখনো দাঁড়িয়ে আছেন। এই যে উনি এখনো দাঁড়িয়ে আছেন ওই কাঁধে ব্যাগ নিয়ে, এই দোকানের ভেতরের দিকে ঢুকছেন। নামছি আমরা, আর ওর মন খারাপ। আই লাভ শিটংয়ের ওখানে একটা ফটো তুলতে পারিনি, এতটা কষ্ট করে এসে। আর নামার সময়টা অত কষ্ট নেই, কিন্তু হু করে নেমে যাচ্ছে। টাটা দাদা, থ্যাংক ইউ। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। দাদাকে ছেড়ে দিলাম, কারণ এবারে সামনে অরেঞ্জ গার্ডেন আছে, অহলদার আছে, এগুলো আমি একাই ঘুরে নিতে পারবো। এটার কিছু ইতিহাস ছিল, উনি ওই জন্য আমাকে এসে ভালো করে বুঝিয়ে দিলেন। যেতে যেতে অরেঞ্জ গার্ডেনের দিকে বা অহলদারের দিকে যাচ্ছি। একটা সুন্দর হোমস্টে, দেখো কি সুন্দর হোমস্টে দেখা পেলাম। সব কটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর হোমস্টের নাম হলো মেঘবেলা কটেজ। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এখানটা দেওয়া, 9830186414 আর 9874012661। শিটংয়ে কিন্তু প্রচুর হোমস্টে, আগের থেকে অনেক বেশি হোমস্টে এখন তৈরি হচ্ছে, নতুন নতুন প্রচুর হোমস্টে। আর এখান থেকে পিকটা দারুণ লাগছে। আর অহলদারা তো এমনি সব থেকে টপ, পাহাড়ের টপে, ওটা ভিউ পয়েন্ট যেহেতু। আর উপরের দিকে উঠছি, হালকা হালকা ঠান্ডা লাগছে। আমি অতটা, শিটংয়ের ওয়েদার একদম নর্মাল ওয়েদার আর কি, নর্মাল মানে ঠিকঠাক ঠান্ডা সহ্য করার মতো। বাট বাইক নিয়ে যাচ্ছি, বেশ ভালোই ঠান্ডা লাগছে, হাতগুলোতেও ঠান্ডা লাগছে। এই জায়গাটার নাম হলো অহলদারা। আর এই ডান দিকে চলে গেলে কিছুটা 1-2 কিলোমিটার, এই গেট টপকে কিছুটা গেলেই আসবে অহলদারা ভিউ পয়েন্ট। আর আমরা বাঁ দিকে নিলাম, প্রথমে আমরা যাব অরেঞ্জ গার্ডেনের দিকে। এই বাঁ দিকে আছে অরেঞ্জ গার্ডেন, আর ডান দিকে আছে অহলদারা ভিউ পয়েন্ট। আমরা অরেঞ্জ গার্ডেন দেখবো, দেখে এসে ভিউ পয়েন্ট দেখতে যাব। চলে এসছি আমরা অরেঞ্জ গার্ডেনের কাছেই, পেছনেই অরেঞ্জ গার্ডেন ঢোকার রাস্তা। আর এই চারিদিকে কমলা লেবুর গাছও দেখা যাচ্ছে। এখনও অ্যাকচুয়ালি এগুলো ডিসেম্বরে হয়, এগুলো সবুজ হয়ে আছে এখনো, একটা দুটো হালকা হালকা কালার নিয়েছে, এগুলো সবুজ হয়ে আছে এখনো। তো গার্ডেনের ভেতরে ঢুকবো, বাইরে থেকে দেখতে আর ভালো লাগছে না। ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন যাওয়ার রাস্তা, উল্টো দিকে এই আছে পার্কিং, জাস্ট পার্কিং এর উল্টো দিক দিয়েই অরেঞ্জ গার্ডেন ঢোকার রাস্তা। গাড়ি পার্ক করে দিয়েছি এখানে। 4 হুইলারের পার্কিং চার্জ হলো 50 টাকা, আর 2 হুইলার নিল আমাদের থেকে 20 টাকা। অরেঞ্জ গার্ডেনে এন্ট্রি গেট এটা। এই লেবু এখন কালার হয়নি, আর 15-20 দিন পরে কালার হবে। আর এপারে কিছু একটা ফল, এই যে এটা নিয়ে এখন এখানটায় আলোচনা চলছে, এটা কি ফল। আর দূরে একটাই সূর্যের ঠিক, সূর্যটাকে আড়াল করলে বুঝতে হবে, এটা অরেঞ্জ কালারের লেবু দেখতে পেয়েছি। দেখি ঢুকবো, ঢোকার রাস্তাটা কোনটা। আচ্ছা, এখানে কিছু নিয়মাবলী আছে, সেটা একবার তোমরা জাস্ট অবজার্ভ করে নিও। প্রত্যেক মাথা পিছু আর কি 50 টাকা করে, যেটা এখানে লেখাও আছে। 50 रुपीज करके ना? ओके। क्या डिस्काउंट कुछ होता है क्या, नहीं फिक्स्ड है? डिस्काउंट नहीं होता, ये हम लोग का प्राइवेट वो जमीन है तो खेती का। हाँ हाँ हाँ, इसीलिए तोड़ भी नहीं सकते, तो नीचे पड़ा हुआ ले सकते। वो अच्छे होता है। लेकिन दीदी ये लगता है ये हो गया है, लेकिन वो गिर जाता है, ऐसे ही हुआ है तो। लेकिन किसी में कीड़ा भी हो सकता है। अभी नवंबर में तो गिरता है, लेकिन दिसंबर से गिरना बंद हो जाता है। ওটা কাটো দেখি, খাও। দিদি বলছে যে মানে আমি বললাম যে একটা পাড়ার জন্য, বললো এখনো হয়নি, বেকার মানে নষ্ট হবে জিনিসটা। এদিকটা সবে সবে আর কি কালার নিচ্ছে। আর এখানকার লেবু কিন্তু এরকম ছোট হয়, আর নর্মাল যে আমরা যে কমলা লেবু খাই তার থেকে অনেকটা বেশি মিষ্টিও হয়। लेकिन अभी तो मिस्टी जस्ट खाने लायक हुआ होगा।
मिस्टी नहीं बता सकते। ये सब ऑर्गेनिक है, तो हम लोग कुछ सार वगैरह नहीं देते, सिर्फ गोबर देता है। अच्छा अच्छा আমরা যেরকম কমলা লেবু খাই ওরকমই। किसी को तो बेकार लगता है, लेकिन कोई 50 रुपए में आके यहाँ पे कूस होता है, कोई बोलता है कूस नहीं है, जंगल है बोलता है। हम लोग का खेती का जमीन है, जंगल ही होगा। यहाँ पे साग सब्जी सब है, साग है, वो ये अदरक वगैरह कुछ कुछ है, इसलिए टिकट सिस्टम करते हैं अंदर। नहीं वो तो एकदम 10-20 रुपए का। लेकिन ये क्या है, ये जो ये क्या है? पहाड़ी टमाटो है वो। टमाटो ऊपर होता है? जी हम लोग का इधर है। मतलब टमाटो तो जमीन में होता है, मतलब छोटा छोटा होता है। तो जी हम लोग का इधर का लोग बोलते हैं पहाड़ी टमाटो। এটা তো আমরা চেরি, কে বলছিল, তুমি কি বলছিলে? পিচ ফল, কেউ বলছে চেরি, এটা টমেটো। আমি তো মানে লাইফে ফার্স্ট টাইম এরকম জানতাম না ব্যাপারটা। আর কমলা লেবুগুলো বেশ ভালোই টেস্ট। ভালো টেস্ট মানে কিরকম, হালকা মিষ্টি কম আছে, কিন্তু আমরা যে কমলা লেবু খাই সেরকমই। আমরা কিন্তু এই কমলা লেবু খাই না, আমরা অন্য রাজ্যের কোনো কমলা লেবু খাই। এগুলো ये बाहर इंपोर्ट हो जाता है ना? बाहर नहीं, अभी तो टूरिस्ट लोग आना शुरू हुआ है ना, तो टूरिस्ट लोग को हम लोग सेल करते हैं। जैसे आप घूमने के बाद खरीदने जाते हैं तो वो देते हैं। अभी नहीं, दिसंबर से। अभी तो अच्छा এখন বলছে দেবো না আমরা, কারণ এখন পাকিনি, তো ওই পাকলে ডিসেম্বর থেকে এগুলো টুরিস্টদের আমরা সেল করি। আর বাগানটা একটু ঘুরে দেখি, বেশ বড় সড়ো বাগান। লেবুটা মোটামুটি একটা জিনিস কি বলতো, মানে পুরো অর্গানিক ভাবে, তো সেরকম উল্টোপাল্টা কোনো মেডিসিন এখানে দেওয়া হয় না, তাই মোটামুটি ভালোই টেস্ট আছে পুরো লেবুটাই। তো আমরা দুটো লেবু নিয়ে দুটো লেবুই খেলাম। এপারে শাকসবজির চাষ আছে, ওপারে পুরো কমলা লেবুর বাগান ভর্তি। এটা আর কি কমলা লেবুর বাগান থেকে বেরোচ্ছি। শুধু এটা কমলা লেবুর বাগানই নয়, এখানে ফুল গাছ, আরো সব পাহাড়ি গাছ, শাকসবজি, এপারে এইসব মূলো গাছ, প্রচুর কিছু গাছ আছে এখানে। It's not a game, it's a rich thing. অরেঞ্জ গার্ডেন ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা অরেঞ্জ গার্ডেন থেকে বেরোচ্ছি। আর দিদি, টাটা দিদি, বাই বাই। এখানটায় দিদি 50 টাকা করে পার হেড নিল। আর একটা জিনিস তার সাথে, উনি বেশ অনেকগুলো ফটো আমাদের তুলে দিল, উনি ঘুরে ঘুরে দেখালেন। আর টমেটোটা দেখতে পেলে তো, এটা মানে টমেটো, ওইগুলো এখানকার স্পেশাল টমেটো, বেশ সুন্দর। সিটং 2 দিন একদম, আমি বলে দিলাম একদিনে কমপ্লিট সিটং একদম হবে না। পিছনেই অরেঞ্জ গার্ডেন, আর আমাদের এই পার্কিংয়ে গাড়ি রাখা আছে। অরেঞ্জ গার্ডেন ঘোরা কমপ্লিট। এবারে গাড়িতে উঠে যাবো আমরা অহলদারার দিকে, মানে যে সামনের মোড়টা থেকে আমরা লেফট নিয়েছি সেটা থেকে রাইট, মানে সোজা যাওয়ার সময় পড়বে আর কি। ওই রাস্তা ধরে অহলদারা ভিউ পয়েন্ট যাবো আমরা এখন। আবার চলে এসেছি ওই মোড়ে। আর এখানটায় মনে হচ্ছে কোনো এন্ট্রি ফি কিছু একটা আছে। হ্যাঁ, এন্ট্রি ফি দিতে লাগবে। ক টাকা? টাকা বার করো। कितना हमारा? कितना? गाड़ी आ रहा है। कितना हमारा? 20। এখানে এন্ট্রি ফি হলো 20 টাকা করে, আর বাইকের জন্য 20 টাকা। আর এখানে আমাদের চেঞ্জ ছিল না, বললো আসার সময় দিতে। আর ঢোকার রাস্তাটা ও বিভৎস সুন্দর লাগছে। জাস্ট ফার্স্ট ইমপ্রেশনটা একটা খুব ভালো জিনিস, মানে বড় জিনিস আর কি। ফার্স্ট ইমপ্রেশনই আমাদের বিভৎস ভালো লেগে গেল। সামনেই দেখা যাচ্ছে আমাদের অহলদারা ভিউ পয়েন্ট। আর এইখানটায় বেশ কিছু হোমস্টে আছে, 5-6টা মতো হোমস্টে একদম অহলদারা ভিউ পয়েন্টের সাথেই আছে। অহলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি, গাড়ি রেখেছি এখানটায়। আর পেছনটা দেখছো খালি, পেছনে মেঘগুলো কিরকম যাচ্ছে দেখো। জাস্ট এখানটা কি সুন্দর মেঘগুলো যাওয়া আসা করছে দেখো। ভিউ পয়েন্ট ঢোকার রাস্তা এরকম প্রচুর দোকান আছে এপারে। আর লেফট সাইডে এরকম চা গাছ আছে। আর এখানকার যে ট্র্যাডিশনাল যে ড্রেস, সেটা পরে ছবি তোলার ব্যবস্থা আছে 100 টাকা করে। ট্র্যাডিশনাল যে ড্রেস, পাহাড়ি ড্রেস। এই ভিউ পয়েন্ট, এই সুন্দর মেঘগুলো আর তিস্তাটা তলা দিয়ে বয়ে গেছে।
বিভৎস সুন্দর লাগছে। আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টে বসে আছি। আর এই ভিউ পয়েন্টটা একটু ঢালে এসে জাস্ট আমরা বসে আছি। ওপরটা থেকে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, এপারে তিস্তার ভিউ পাওয়া যায়, আর পুরাটা 360 ডিগ্রির ভিউ পাওয়া যায়। মানে খুব সুন্দর জায়গা, এখানে বসে টাইম কাটাতে দুর্দান্ত লাগবে। মানে আমরা বেশ কিছু টাইম ধরে এখানটায় বসে আছি। মানে সত্যি কথা বলতে কি একদম পুরো মন শান্তি হয়ে যাবে পুরো একদম। এই পারটা মেঘ আছে বলে, নাহলে এপারটা পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ এই জায়গাটায়। আর এপার থেকে তিস্তার ভিউ আর পুরো একদম দার্জিলিং শহর থেকে শুরু করে শিলিগুড়ি শহর পুরো একটা 360 ডিগ্রি ভিউ আছে এখান থেকে। অহলদারা ভিউ পয়েন্ট সত্যি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, কিন্তু কোনো আপত্তি নেই, বিভৎস সুন্দর। আর ঠান্ডা হাওয়া হচ্ছে এখানটা। এটা কিন্তু একদম পাহাড়ের টপে, সেটা আশা করি তো বোঝাই যাচ্ছে এত সুন্দর একটা ভিউ দেখে। আর একটু খেয়াল রেখো ভিডিও করার সময়, ফটো তোলার সময় অ্যাকচুয়ালি একটা কিন্তু খাদ আছে, পড়ে যাওয়ার মানে একটা রিস্ক থেকে যায়, কিন্তু বিভৎস সুন্দর লাগছে এগুলো। আর ওখান থেকে তিস্তাটা বয়ে হয়ে গেছে পুরো তিস্তার ভিউ। এবার আমরা আস্তে আস্তে করে এগোবো। আমাদের আরেকটা আজকে ভিউ পয়েন্ট আছে, নামথিং পোখরি যে লেকটা আছে সেখানটায় যাব। আর ঘড়িতে টাইম হয়ে গেছে অনেকটাই আর কি, আর হোমস্টেতে আমাদের ফিরতে হবে। এখানকার পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা বেরোচ্ছি এবারে। আর এই রাস্তাটা কিন্তু জাস্ট ভালোই উঁচু। এবার আমরা যাচ্ছি নামথিং পোখরির দিকে, যেটা আমাদের যাওয়ার রাস্তাতেই পড়বে। আর ওটা তোমরা আসার সময়ও করতে পারো, বাট আমরা আসার সময় করিনি, যাওয়ার রাস্তাতেই পড়বে। মানে এক রাস্তাতেই আমাদের নামথিং পোখরি, মনেস্ট্রি, অরেঞ্জ গার্ডেন আর অহলদারা ভিউ পয়েন্ট। তোমরা মোটামুটি হাতে 2 ঘন্টা টাইম নিয়ে বেরোলে ভালোভাবে ঘুরতে পারবে জায়গাগুলো। নামথিং পোখরি লেকের সামনে চলে এসেছি, গাড়িটা জাস্ট কোথাও একটা পার্কিং করতে হবে, এখানেই রেখে দিই না। লেকের সামনে চলে এসেছি, আর এরকম একটা বজরংবলীর মূর্তি আছে লেকের সামনে। আর লেক পুরো একদম শুকনো, এখানে কোনো জল নেই আর কি। আর পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা গেছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা দেখি ওপার দিয়ে গিয়ে দেখবো কি আছে পাশে। এরকম ঢোকার রাস্তা আছে, কিছুই নেই, জাস্ট এমনি একটা রাস্তা আছে। আর এরকম পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা আছে। ওপরে দেখতে পাচ্ছ কি সুন্দর পাইন ফরেস্ট। আর এই বজরংবলীর মূর্তিটা এই পাশ দিয়ে রাস্তা গেছে। তোমরা চাইলে এই রাস্তা ধরে গিয়ে মাঝখানেও ঘোরাঘুরি করতে পারো, অনেকেই নিচে ঘোরাঘুরি করছে, বাট আমরা আর গেলাম না। দুদিকে পাইন ফরেস্ট, মাঝখানে লেক, বিভৎস লাগছে। এই একদম বজরংবলীর মূর্তি পেছনেই আছে লেকটা। অ্যাকচুয়ালি লেকে এখন জল নেই। আর এটা হলো হিমালয়ান সালামান্ডার বলে একটা কোনো প্রাণী ছিল, যেটা এখন লুপ্ত প্রায়, তার আবাসস্থান হিসাবেই জানা যায়। আর এই প্রাণীটা হলো সেই আমাদের ডাইনোসরের আমল, সেই আমলেরই প্রাণী বলেই আমরা জানি। আর এই লেকটা 4000 ফিট উচ্চতায় আছে। এটা একটা প্রাকৃতিক লেক, কিন্তু লেকের জল এখন নেই। আর এই ঢোকার রাস্তার এখানটায় কিছু দোকান আছে, কিছু জামা কাপড়, এখানকার কিছু ট্র্যাডিশনাল জিনিস, ম্যাগনেটিক কিছু স্টিকার বিক্রি হচ্ছে। এখন টাইম হয়েছে বিকেল 4:26। আর এই যে হোমস্টে যে ওনার, উনি দেখতে পাচ্ছেন খেতে বসেছে। উনি তাও বসছিলেন না, অ্যাকচুয়ালি আমাদের একটু খেতে দেরি হয়েছে। উনি না গেস্ট খাওয়া পর্যন্ত উনি খান না, এটা ওনার আর কি রেগুলারলি এরকম করে থাকেন। তা আমি যখন শুনলাম যে উনি খাননি আমাদের জন্য এখনো পর্যন্ত, আমি জোর করেই বসলাম। উনি বসছিল না, ভাতটাও আমি জোর করে দিয়ে দিলাম। বললো আগে আমরা খাওয়া শুরু করবেন, তারপর আমি ভাত দিলাম। আমি ওকে বললাম তুমি ভাতটা দাদাকে দিয়ে এসো, ভাতটা জোর করে দিলাম। তো এবারে গরম গরম, আর দাদা ওইখানে খাবার গরম করছে, আমাদেরকে সার্ভ করছে। দাদা সত্যি কথা বলছি, আমার বাড়ি তো নাম যেরকম, ব্যবহার সেরকম, সব কিছু সেরকম। আমাদের ভাত দিয়েছে, একটা বিনসের সবজি দিয়েছে, ডাল দিয়েছে, ডিমের কারি, আলু ভাজা, স্যালাড আর ডিম ভাজা ওদিকে হচ্ছে। দাদা ডিম ভাজছো নাকি?
পাঁপড় আর একটা অমলেট দিলেই খাবে। ও ও মানে ডিমের কারি খাবে না বলে ওকে অমলেট দেওয়া হচ্ছে। আর পাঁপড় ভাজাও চলে এসছে আমাদের। এবারে ডাল দিয়ে ভাত মাখিয়েছি, আর ডাল আলু ভাজার সাথে এরকম বিনসের তরকারি। হ্যাঁ নমস্কার, আপনার সাথে আমার কথা হয়েছিল। একদমই ঘরোয়া টেস্ট, একদমই সুন্দর। এসছি আপনার ফেস। লাঞ্চ করা আমাদের কমপ্লিট হলো, আর এদিকে আকাশে আলো অনেক কমে গেল, অনেকটা লেট হয়ে গেছে আর কি। আর প্রত্যেক কটা খাবার তো অসাধারণ ছিল। আর পেছনে আছে নিরঞ্জন দা পুরো দায়িত্ব নিয়ে সুন্দরভাবে আমাদের গরম গরম খাবার খাইয়েছে। সরি, আমি ডিমের যে মানে ঝাল বা কষা যাই বলো ওটা আমি পছন্দ করি না, কিন্তু সত্যি বলছি মানে ও একটু টেস্ট করলো, ওটা খাই না, সত্যি বলছি খুব সুন্দর ভালো খাবার। আর সব থেকে বড় কথা নিরঞ্জন দা, তোমরা যদি আসো একটা জিনিস দেখবে, এত পরিষ্কার, তোমার মানে খাওয়ার এমনি ভক্তি চলে আসবে। যে কোনো জিনিসে টাচ করছে হাত ধুচ্ছে, যে কোনো জিনিসে টাচ হচ্ছে, আর চারিদিকে টিপটপ করে সারাক্ষণ আর কি। তো আর কি, একটা এত সুন্দর জায়গায় এসে ঠিকঠাক এরকম খাওয়া দাওয়া, এত সুন্দর ভিউ, রুম পেলে আর কি চাই, আর তো কিছু চাওয়া দরকারই নেই আমাদের। সাইট সিন করে এখন আমি হোমস্টেতে চলে এসেছি। হোমস্টেতে এসে মানে এত দেরি হলো, তার কারণ সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমার গাড়িটা খারাপ হয়ে যায় হঠাৎ করে, গাড়ি মানে তেল শেষ হয়ে গেলে যেরকম হয় ওরকম হতে হতে স্টার্ট পড়ে গেল, আর স্টার্ট কোনো মতেই নিচ্ছিল না। তো এখানকার যিনি হোমস্টের যিনি ওনার আছেন, মানে টোটাল দুজন ওনার, প্রথম আরেকজনদের দাদা আছেন মানে হীরাদা, উনি আমার গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে সামনে একটা গ্যারেজ আছে, গ্যারেজে গেল। সেখানে গিয়ে চেক করে দেখা গেল সিডিআই খারাপ হয়ে গেছে। তো সিডিআই এখানে কোথাও পাওয়া যাচ্ছিল না, তলা দিয়ে আনাতে হবে। তলা দিয়ে চেষ্টা করে আনানো গেল না। দাদা প্রচুর ড্রাইভারের নাম্বার আছে দাদার কাছে, ফোন করলে একজন শিলিগুড়িতে আছেন, ওনাকে ফটো পাঠালেন, উনি কালেক্ট করেছেন। কালেক্ট করে যখন বললো হ্যাঁ আমি পেয়েছি, আমি আসছি, তারপরে আমি গ্যারেজ থেকে মানে একটু শান্তি পেয়েছি, মানে আর কি, আর কিছুই না, শান্তি পেয়েছি। তারপর গ্যারেজে এখন আমার বাইকটা আছে, ওই শিলিগুড়ি থেকে আমার পার্টস আসবে, সিডিআইটা আসবে, সিডিআই লাগবে, তারপরে আমার গাড়ি আবার ঠিক হবে। মানে কি বলে, দাদা না থাকলে খুব প্রচন্ড প্রবলেমে পড়তাম আর কি, মানে এই আর কি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, যে জায়গাগুলো ঘুরলাম, জায়গাগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।